গ্যারি উইলসন এই খুচরা পয়সাগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল এবং জীর্ণ জ্যাকেট পরা লোকটির দিকে আঙুল তাক করল। হাঁটু গেড়ে বসো, সে বলল। তুলে নাও, তুলে নাও। রেস্তোরাঁটি নিস্তব্ধ হয়ে গেল। ম্যাক্সওয়েল ওয়েন্স তার মানিব্যাগটি শক্ত করে ধরল, যার ভেতরে তার 9 বছর বয়সী ছেলের ছবি ছিল, কিন্তু সে নিচু হল না। সে কেবল তার ফোনটি তুলল, একটি ছোট কল করল, তারপর একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। গ্যারি মনে মনে হাসল, নিশ্চিত ছিল যে সে মাত্রই আরেকজন নিঃস্ব বাবাকে শায়েস্তা করেছে যে ঝামেলা পাকাচ্ছিল। কয়েক মিনিট পর সামনের দরজাটি খুলে গেল। রেস্তোরাঁর প্রতিটি মানুষ তাদের জায়গায় জমে গেল। ঠিক কে ভেতরে ঢুকল? শুরুতে ফিরে যাওয়ার আগে, যদি এমন গল্প আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখে, তবে এখনই সাবস্ক্রাইব বোতামটি টিপে দিন। প্রতি সপ্তাহে নতুন গল্প আসে এবং আপনি পরেরটি মিস করতে চাইবেন না। এখন চলুন সেই রাতের শুরুতে ফিরে যাই। ম্যাগনোলিয়া গ্রিলের বাইরের পার্কিং লটটি অর্ধেক পূর্ণ ছিল যখন ম্যাক্সওয়েল ওয়েন্স তার 10 বছরের পুরনো হোন্ডা গাড়িটি পেছনের দিকে একটি জায়গায় রাখল। সে কিছুক্ষণ ইঞ্জিন বন্ধ করে গাড়িতে বসে উইন্ডশিল্ড দিয়ে রেস্তোরাঁটির দিকে তাকিয়ে রইল। এই সময় বাখের এলাকাটিকে বেশ জাকালো মনে হচ্ছিল, আর ম্যাগনোলিয়া গ্রিলকে দেখে মনে হচ্ছিল এমন জায়গা যেখানে এক রাতের খাবারের খরচ কারো কারো একদিনের আয়ের চেয়েও বেশি হতে পারে। সে আজ রাতে কোনো স্যুট পরেনি এবং সেই মার্সিডিজ গাড়িটিও চালায়নি যা তাকে সচরাচর এমন জায়গায় নিয়ে আসে। তার পরনে ছিল একটি জীর্ণ ক্যানভাস জ্যাকেট, পুরনো হয়ে যাওয়া এক জোড়া কাজের বুট এবং লোগোবিহীন একটি সাধারণ টুপি। গাড়ি থেকে নামার আগেই তার ফোন বেজে উঠল, আর স্ক্রিনে নামটা দেখে সে হাসল। নোয়ার কণ্ঠটি উজ্জ্বল এবং একটু তাড়াহুড়ো ভরা ছিল, যেমনটা সবসময় হয় যখন বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং রাতের খাবারই তার মাথায় থাকে। ছেলেটি জানতে চাইল তার বাবা সময়মতো বাড়ি ফিরবে কিনা যাতে তারা একসাথে খেতে পারে। ম্যাক্সওয়েল তাকে বলল সে সর্বোচ্চ চেষ্টা করবে, শুধু তাকে আগে আরেকটি জায়গায় থামতে হবে। যখন নোয়াহ জিজ্ঞেস করল নতুন এই রেস্তোরাঁর পেকান পাই আসলেই কি সবার প্রশংসার যোগ্য কিনা, ম্যাক্সওয়েল হাসল এবং কথা দিল যদি তা ভালো হয় তবে সে এক টুকরো বাড়ি নিয়ে আসবে। নোয়ার উত্তরটি ছিল দ্রুত এবং দৃঢ়, এমন নির্দেশ যা কেবল 9 বছর বয়সী শিশুই আত্মবিশ্বাসের সাথে দিতে পারে। ভুলো না যেন, বাবা। ম্যাক্সওয়েল কলটি শেষ করল এবং প্রয়োজনের চেয়ে কয়েক সেকেন্ড বেশি সময় ফোনটি হাতের তালুতে নিয়ে বসে রইল। সে তার জ্যাকেটের ভেতর হাত ঢুকিয়ে মানিব্যাগটি বের করল, যার চামড়া অনেক বছরের ব্যবহারে নরম আর ফাটাফাটা হয়ে গিয়েছিল। এরপর লাইসেন্সের পেছনে গোজা ছবিটির দিকে তাকাতে সেটি খুলল। নোয়া তার বেসবল ইউনিফর্মে হাসছে, সামনের দাঁত না থাকায় ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আর উল্টো পিঠে সেই হাতের লেখা যা এখনও ডানদিকে বেশি হেলে আছে। ছেলেটি কয়েক মাস আগে একটি মাত্র বাক্য লিখেছিল যা ম্যাক্সওয়েল কখনোই বের করে ফেলেনি। বাবা, তুমি সবসময় আমাকে বলো যে সবারই গুরুত্ব আছে। সে এই কথাগুলো গুণে শেষ করা যাবে না এমন কয়েকবার পড়েছে, আর প্রতিবারই এগুলো তাকে সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয় যা সে 4 বছর আগে হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে করেছিল, তার ছেলেকে সেভাবে বড় করার জন্য যেভাবে তার মা চাইতেন। রেচেল বিশ্বাস করত যে চরিত্রই একমাত্র সম্পদ যা জরুরি, আর ম্যাক্সওয়েল তার পর থেকে প্রতিটি দিন চেষ্টা করেছে এটা প্রমাণ করতে যে সে ঠিক ছিল। আজকের রাতটা আসলে রাতের খাবারের জন্য ছিল না। 3 দিন আগে ম্যাক্সওয়েল $60 মিলিয়ন মূল্যের একটি চুক্তির চূড়ান্ত কাগজপত্রে সই করেছিল, যার মাধ্যমে দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে 31টি রেস্তোরাঁর একটি চেইন কেনা হয়েছিল, আর ম্যাগনোলিয়া গ্রিল ছিল সেই পোর্টফোলিও অন্যতম সেরা সম্পদ। বিক্রয়ের ঘোষণা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন শুক্রবার নির্ধারিত ছিল, আর ততদিন পর্যন্ত সেই ভবনের একজন কর্মীও জানত না যে তাদের চারপাশের দেয়ালগুলোর আসল মালিক কে। ম্যাক্সওয়েল অনেক আগেই শিখেছিল যে কোনো কোম্পানির আসল রূপ বোয়ার্ড্রম বা বিনিয়োগকারীদের কলে প্রকাশ পায় না, বরং যারা ক্ষমতাহীন বলে মনে হয় তাদের সাথে কোম্পানি কেমন আচরণ করে তাতে প্রকাশ পায়। তাই সে মার্সিডিজটা বাড়িতে রেখে এসেছে, ঘড়িটা কেসে রেখে দিয়েছে, আর আজ রাতে এমনভাবে ঢুকেছে যে বাকিরা দেখে ভাববে সে কখনোই এর মালিক হতে পারে না। সে ভেতরে পা রাখার সময় প্রবেশদ্বারের কাছে হোস্টেস স্ট্যান্ডটি খালি ছিল এবং সামনের কাউন্টারে কাজ করা তরুণীটি এমন এক হাসি দিয়ে তাকালো যা কৃত্রিম নয় বরং আসল বলে মনে হচ্ছিল। তার নেম ট্যাগটিতে লেখা ছিল ডেনিস এবং তার মধ্যে সেই সতর্ক উষ্ণতা ছিল যা এমন কারো কাছ থেকে আসে যে কথা বলার আগে পরিস্থিতি বুঝে নিতে শিখেছে। ম্যাক্সওয়েল একটি কফি আর এক টুকরো পেকান পাই চাইল এবং যখন সে বলল যে তার ছেলের জন্য আরেক টুকরো প্যাকেট করে নিতে চায়, মেয়েটির পুরো মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে তাকে বলল যে সে কেস থেকে সবচেয়ে ভালো টুকরোটি বেছে দেবে এবং এক মুহূর্তের জন্য পুরো সন্ধ্যাটাকে মনে হলো বাড়ি ফেরার পথে একটা সাধারণ বিরতি ছাড়া আর কিছুই নয়। ঠিক তখনই ইস্ত্রি করা শার্ট পরা এক ব্যক্তি, যার বুকে ম্যানেজারের ব্যাজ ছিল, কোনার দিক থেকে এমন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে এল যেন মনে হচ্ছিল সে নিজেই এই জায়গার প্রতিটি ইঞ্চির মালিক। তার চোখ ম্যাক্সওয়েলের ওপর ধীরেসুস্থে বুলিয়ে নিল, কাজের বুট থেকে শুরু করে সাধারণ জ্যাকেট পর্যন্ত, আর সে যে সিদ্ধান্তে পৌঁছালো তা তার শরীরের ভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠল। ডেনিস অর্ডারটি শেষ করার আগেই সে তার পাশ দিয়ে হাত বাড়িয়ে সোজা তার হাত থেকে $20 নোটটি কেড়ে নিল এবং এমনভাবে আলোর সামনে ধরল যেন সে কোনো প্রমাণ পরীক্ষা করছে। তার নেমট্যাগে লেখা ছিল গ্যারি উইলসন, এবং রেস্তোরাঁটির নাম সে যেভাবে উচ্চারণ করল তাতে মনে হলো এটি কোনো ব্যক্তিগত ক্লাব যেখানে ম্যাক্সওয়েল ভুল করে ঢুকে পড়েছে। গ্যারি খুব একটা আগ্রহ না নিয়ে জিজ্ঞেস করল,
ম্যাক্সওয়েলের আসলে এমন জায়গায় আসার মতো টাকা আছে কিনা, নাকি সে শুধু বিনামূল্যে কিছু খেতে এসেছে। ম্যাক্সওয়েল শান্তভাবে উত্তর দিল যে নোটটি আসল এবং সে শুধু কফি, পাই আর নিজের ছেলের জন্য এক টুকরো পাই বাড়িতে নিয়ে যেতে চায়। গ্যারি $20 নোটটি আঙুলে ঘোরাল, তারপর একটি জালিয়াতি ধরার কলম চাইল এবং ডেনিসকে বলল যে যারা এমন বেশভূষায় আসে তাদের ব্যাপারে সতর্ক থাকা ভালো। নোটটি পুরোপুরি আসল ছিল এবং কাউন্টারের পেছনে থাকা প্রত্যেকেই তা জানত, কিন্তু গ্যারি তবুও কথা বলে যাচ্ছিল। সে উচ্চস্বরে বলছিল যে ম্যাক্সওয়েলের মতো লোকেরা প্রায়ই জাল টাকা চালায় বা ঝামেলা শুরু করে, এই আশায় যে কোনো সহৃদয় গ্রাহক দয়া করে বিল পরিশোধ করে দেবে অথবা অসহায় বাবার গল্প শুনিয়ে বিনামূল্যে কিছু পাওয়ার চেষ্টা করবে। ম্যাক্সওয়েল তার কণ্ঠস্বর উঁচু করেনি বা কোনো তর্কে জোড়ায়নি, বরং সে সবকিছু সেভাবেই পর্যবেক্ষণ করছিল যেভাবে সে কোনো জায়গা বোঝার জন্য করে থাকে, শুধু পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য নয়। ডেনিস তার চোখ কাউন্টারের দিকে নামিয়ে রাখল, তার হাত প্রয়োজনের চেয়ে দ্রুত নড়াচড়া করছিল। দরজার কাছে দাঁড়ানো এক নিরাপত্তা কর্মী, যার নেমট্যাগে মার্শাল লেখা ছিল, শরীরের ভারসাম্য বদলালো কিন্তু কিছুই বলল না। কাছাকাছি দুটি টেবিলের কথাবার্তা এত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল আলাপচারিতা পুরোপুরি থেমে গেছে। তবুও ওই টেবিলের কেউ মাথা তুলে তাকালো না বা ম্যাক্সওয়েলের হয়ে একটি শব্দও উচ্চারণ করল না। সেই নীরবতার মাঝে ম্যাক্সওয়েল বুঝতে পারল যে এখানে যা ঘটছে তা নতুন কিছু নয় এবং এটি আসলে তাকে নিয়ে নয়। কলমটিতে ধরা পড়ল যে টাকা আসল, যেমনটা সবাই আগে থেকেই জানত, কিন্তু গ্যারি ক্ষমা চাইল না বা কোনো সৌজন্যতা দেখিয়ে টাকা ফেরত দিল না। বরং শেষ পর্যন্ত সে যখন ম্যাক্সওয়েলের প্রাপ্য টাকা গোনার অভিনয় করল, তখন কাউন্টারে $7 রেখে এমনভাবে ঘুরে দাঁড়ালো যেন লেনদেন শেষ। ম্যাক্সওয়েল টাকাগুলো না তুলেই সেগুলোর দিকে তাকালো এবং শান্তভাবে ধরিয়ে দিল যে $20 থেকে $8.50 খরচ হলে $11.50 বাকি থাকে, $7 নয়। গ্যারির চেহারার অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল এবং সে ম্যাক্সওয়েলের ওপর দোষ চাপাল যে সে খুচরা টাকা নিয়ে তর্কের সৃষ্টি করে ক্যাশ রেজিস্টার থেকে বাড়তি কিছু ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সাথে যোগ করল যে মেনুর সবচেয়ে সস্তা খাবার অর্ডার করা গ্রাহকরাই সাধারণত রাত শেষ হওয়ার আগে সবচেয়ে বেশি ঝামেলা পাকায়। ডেনিস তার কণ্ঠ ফিরে পেল, মৃদু কিন্তু স্পষ্ট কণ্ঠে নিশ্চিত করল যে ম্যাক্সওয়েলের হিসাব সঠিক ছিল এবং রেজিস্টারে কেবল গণনায় ভুল হয়েছিল। গ্যারি সাথে সাথে তার দিকে ঘুরে দাঁড়ালো, তাকে সতর্ক করে দিয়ে বলল যে গ্রাহকদের সামনে তাকে বারবার বিরোধিতা করলে সে তার শিফট বাতিল এবং কর্মঘণ্টা কমিয়ে দিতে পারে। ম্যাক্সওয়েল তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠতে দেখল। এটি এমন এক অভ্যস্ত ভয়ের বহিঃপ্রকাশ যা আগে এই হুমকি শুনে এবং এর ভয়াবহতা জানা থাকার কারণেই এসেছিল। সে সেই মুহূর্তে বুঝতে পারল যে গ্যারি এই আচরণকে অভ্যাসে পরিণত করেছে এবং তার অধীনে কাজ করা সবাই অনেক আগেই শিখে নিয়েছে যে চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পথ। গ্যারি এরপর মার্শালকে ডেকে আনল, তাকে কাউন্টারের লোকটির ওপর নজর রাখতে বলল, যেন ম্যাক্সওয়েল সঠিক টাকা ফেরত চাওয়া ছাড়া আর কোনো অন্যায় করেছে। মার্শাল কয়েক কদম এগিয়ে আসতেই ম্যাক্সওয়েলের পকেটে ফোনটি একবার কেঁপে উঠল। সে তাকিয়ে দেখল নোয়ার একটি ভয়েস মেসেজ স্ক্রিনে ঝুলে আছে। পায়ের কথা মনে করিয়ে দেওয়া সেই ছোট মেসেজটি তাকে তার চারপাশের পরিস্থিতি সত্ত্বেও প্রায় হাসিয়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য সে ভেবেছিল বেরিয়ে যাবে, গাড়ি থেকে তার হিউম্যান রিসোর্সের প্রধানকে ফোন করবে এবং রাত শেষ হওয়ার আগেই গ্যারিকে চাকরি থেকে বরখাস্ত করাবে। এটি খুব সহজ ছিল, এটি যুক্তিসঙ্গত ছিল, কিন্তু এই মুহূর্তটি ছাড়া এটি অন্য কোনো সমস্যার সমাধান করত না। ম্যাক্সওয়েল বুঝতে পারল, সে যদি এখনই চলে যায় তবে সে শুধু ততটুকুই জানবে যতটুকু সে নিজে দেখেছে। একজন সাধারণ সন্ধ্যায় একজন গ্রাহকের কাছ থেকে একজন ম্যানেজারের বাড়তি টাকা নেওয়া। সে কখনোই জানতে পারবে না গ্যারি এমন একজন ব্যক্তির সাথে কতদূর যেতে পারে যাকে সে মনে করে যে তার কোনো ক্ষমতা নেই, কোনো আইনজীবী নেই, কোনো পদবি নেই বা এমন কোনো নাম নেই যার এই ভবনের ভেতরে কোনো গুরুত্ব আছে। ম্যাক্সওয়েলের কাছে কাউন্টারে পড়ে থাকা $11.50 চেয়ে সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং এই মুহূর্তে তার নিজের স্বাচ্ছন্দ্যের চেয়েও তা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে নোয়ার দেখাশোনাকারী বেবিসিটারকে একটি দ্রুত টেক্সট পাঠিয়ে জানালো যে তার ফিরতে কিছুটা দেরি হবে। তারপর ডেনিসের কাছে যত স্বাভাবিকভাবে সম্ভব গ্যারির পুরো নাম জানতে চাইল, যেন সে পড়ে একটি কমেন্ট কার্ড পূরণ করতে পারে। উত্তরটি পাওয়ার পর ম্যাক্সওয়েল তার কফি এবং পাই নিয়ে ডাইনিং রুমের পেছনের দিকের একটি ছোট টেবিলে গিয়ে বসল, যা কাউন্টার থেকে দূরে কিন্তু রান্নাঘরের দরজার কাছাকাছি, যেখান থেকে পুরো রেস্তোরাঁটি দেখা যায়। সে তার মানিব্যাগটি কাপের পাশে টেবিলে রাখল। নোয়ার ছবিটা সবসময় যেখানে থাকে সেখানেই ছিল এবং চেয়ারে এমনভাবে বসল যেন তার এখন আর কোথাও যাওয়ার নেই। গ্যারি একবার তার দিকে তাকালো, যেন বিবাদের সমাপ্তি দেখে সে সন্তুষ্ট, তারপর রেজিস্টারের দিকে ফিরে গেল যেন মনে রাখার মতো কিছুই ঘটেনি। ম্যাক্সওয়েল জানত ঘটনাটি আসলে অন্যরকম। নামটি চাওয়ার মুহূর্তেই তিনি তার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এখন সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। যেখানে বসেছিলেন সেখান থেকে ম্যাক্সওয়েল ডাইনিং রুমের পুরো ছন্দটি পর্যবেক্ষণ করতে পারছিলেন, অথচ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই দেখছেন না। পরিবেশকরা হাতের ওপর ট্রে ব্যালেন্স করে টেবিলের মধ্যে ঘোরাঘুরি করছিল। একজন হোস্টেস জানালার পাশে চারজনের একটি দলকে বসাচ্ছিলেন এবং রান্নাঘরের সুইং ডোরের পেছনে কোথাও কোনো অর্ডার রেডি হওয়ার সংকেত হিসেবে দুবার ঘণ্টা বেজে উঠল।
বাইরের দিক থেকে এটি ছিল মঙ্গলবার একটি সাধারণ রাত, যেখানে রেস্তোরাঁটি তার স্বাভাবিক কাজ করে যাচ্ছিল। কেবল সামনের কাউন্টারের কাছে সামান্য উত্তেজনা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল, আর ম্যাক্সওয়েল বুঝতে পেরেছিলেন যে এই রুমের বেশিরভাগ মানুষেরই এর অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ৩০টি অন্যান্য রেস্তোরাঁর কথা ভাবছিলেন যেগুলোর কাগজপত্রে তার নাম রয়েছে যা সেখানকার কর্মীরা কখনো দেখেনি, আর বাড়িতে নেওয়ার কথা ভাবছিলেন যে হোমওয়ার্ক ফোল্ডার নিয়ে এবং পাই সম্পর্কে একটি প্রশ্ন নিয়ে তার অপেক্ষায় আছে। এই দুটি বিষয়ই তার বসা প্লাস্টিকের চেয়ার থেকে অনেক দূরে মনে হচ্ছিল, তবুও এই দুটির কারণেই তিনি চলে না গিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যবসা মানে তার নোয়াকে বলা একের অধিক কথা অনুযায়ী এটি আসলে এমন ছোট ছোট মুহূর্তের সমষ্টি যা দিনে হাজারবার এমন সব জায়গায় ঘটে যেখানে মালিক কখনো যাওয়ার কথা ভাবেন না। আজ রাতে তিনি এই মুহূর্তগুলোর যে কোনো একটির পরিণতি পর্যন্ত দেখতে চেয়েছেন। ম্যাক্সওয়েল ধীরগতিতে কফি পান করা আর ছোট ছোট কামড়ে প্যাকান পাই খাওয়ার চেয়ে বেশি কিছু না করে ১২ মিনিট পার করলেন। রান্নাঘরের দরজার কাছের টেবিল থেকে তিনি দেখতে পাচ্ছিলেন গ্যারি প্রতি কয়েক মিনিট পরপর আর চোখে তাকাচ্ছে, তারপর মার্শালকে কিছু বলার জন্য খুব কাছে ঝুঁকে পড়ছে যা শোনার মতো নয়। গ্যারি দুবার ডেনিসকে স্টোরেজ রুমে পাঠালো শেলফের কোনো কিছু হারিয়েছে কি না তা দেখতে, যদিও সন্ধ্যাটি এমন কিছু ছিল না যার কারণে তার খোঁজার কোনো প্রয়োজন ছিল। ম্যাক্সওয়েল ধরনটি ঠিকঠাক বুঝতে পেরেছিলেন, একজন ম্যানেজার এমন একজনের বিরুদ্ধে অভিযোগ তৈরি করছেন যে নিজের খুচরো টাকায় ভুল ধরা ছাড়া আর কিছুই করেনি। তার চারপাশের ডাইনিং রুমটি এমনভাবে চলছিল যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি। পরিবেশকরা পানির গ্লাস পূর্ণ করছিল এবং ২ টেবিল দূরের একটি পরিবার নিচু ও তৃপ্ত কণ্ঠে ডেজার্ট নিয়ে আলোচনা করছিল। ম্যাক্সওয়েল এই সাধারণত্বের মধ্যে অসহ্য কিছু খুঁজে পেলেন। পুরো রুম কিভাবে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারে অথচ তার এক কোণে নীরবে খারাপ কিছু গড়ে উঠছে। তার কোনো তাড়া ছিল না। তিনি ধৈর্য শিখেছিলেন ঠিক সেভাবেই যেভাবে তিনি জানার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছেন, এমন মানুষদের দেখে যারা জানত না যে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে, আর গ্যারি তাকে প্রতিটি মুহূর্তের সাথে যে তথ্য দিচ্ছিল তা যে কোনো কর্মচারী জরিপের চেয়ে অনেক বেশি। আমি এই নতুন পোর্টফোলিওতে থাকা অন্য ৩০টি রেস্তোরাঁ নিয়ে সংক্ষেপে ভাবছিলাম তাদের কতগুলোতে গ্যারির মতো কেউ কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে এই আত্মবিশ্বাসে যে ওপরমহলের কেউ কখনো তা জানতে পারবে না। সংখ্যা আর শতাংশে ভরা কমপ্লায়েন্স রিপোর্ট পড়া এক বিষয়, আর কোনায় বসে বাস্তব সময়ে সমস্যার স্বরূপ চোখের সামনে ঘটতে দেখা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এক মুদ্রা, এক অপমান, যতক্ষণ না এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আর চালিয়ে দেওয়া যায়। ম্যাক্সওয়েল যখন অবশেষে উঠে দাঁড়ালেন এবং খালি প্লেট ও কাপ কাউন্টারের দিকে নিয়ে যাচ্ছিলেন, গ্যারি কাউন্টারে পৌঁছানোর আগেই সরাসরি তার পথ আটকে দাঁড়াল। তার কণ্ঠে ভদ্রতার কোনো ভান অবশিষ্ট ছিল না, শুধু সেই ব্যক্তির মতো একঘেয়ে নিশ্চয়তা যে নিশ্চিত ছিল সে কাউকে হাতে নাতে ধরে ফেলেছে। আমি আপনাকে একাধিকবার ওই ফোনে দেখেছি, হাত ভাঁজ করে গ্যারি বলল। বাইরের রাস্তা আর ক্যামেরার ছবি তুলছিলেন। আপনার মতো লোকরা আসে, জায়গাটা দেখে নেয়, আর পরে ফিরে আসে যখন কেউ নজর রাখে না। ম্যাক্সওয়েল তাকে স্পষ্টভাবে জানালেন যে তিনি এমন কিছু করেননি, তিনি ফোনটি শুধু তার ছেলের পাঠানো একটি মেসেজ চেক করার জন্য ব্যবহার করেছিলেন। গ্যারি আর কোনো ব্যাখ্যা শুনতে আগ্রহী ছিল না। ম্যাক্সওয়েলের উত্তর শেষ হওয়ার আগেই হাত নেড়ে তা উড়িয়ে দিল, যেন অভিযোগটি তার মনে বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। বরং গ্যারি দাবি করল যে ম্যাক্সওয়েল যেন তার পকেটের সবকিছু কাউন্টারে খালি করে দেখান, যাতে কর্মীরা নিজের চোখে দেখতে পারে যে কোনো কিছু চুরি হয়নি। ম্যাক্সওয়েল শান্তভাবে জিজ্ঞেস করলেন, গ্যারি ঠিক কি হারিয়েছে বলে মনে করছে, কারণ কেউ কোনো কিছু খোয়া যাওয়ার কথা জানায়নি এবং কোনো অ্যালার্মও বাজেনি। গ্যারি উত্তর দিল যে কোনো গ্রাহককে সন্দেহজনক মনে হলে তার নির্দিষ্ট কোনো জিনিসের অভাব খোঁজার প্রয়োজন নেই, আর এই ব্যবসার অভিজ্ঞতা ম্যানেজারকে শেখায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নিজের প্রবৃত্তিকে বিশ্বাস করতে হয়। ম্যাক্সওয়েল বুঝতে পারলেন এই কথাটির অর্থ কী। এটি আসলে সেই সিদ্ধান্তের একটি আবরণ যা তিনি তার কাজের বুট পরে দরজা দিয়ে ঢোকার মুহূর্তেই নেওয়া হয়ে গিয়েছিল। মার্শাল এই কথোপকথনের ধারে কাছে অস্বস্তিতে নড়াচড়া করছিল এবং মুহূর্তের জন্য মনে হয়েছিল সে হয়তো প্রতিবাদ করবে, কারণ সে জানত এই দাবির পেছনে কোনো ভিত্তি নেই। ম্যাগনোলিয়া গ্রিলে সে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা রক্ষীর কাজ করেছে, তাই প্রকৃত উদ্বেগ এবং অজুহাত খোঁজা ম্যানেজারের মধ্যে পার্থক্য সে ভালোভাবেই জানত, আর আজকের সবকিছুই তাকে বলেছিল যে এটি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। কিন্তু গ্যারি যখন ধমকের সুরে তার নাম ধরে ডাকল এবং লোকটিকে নিয়ম মানতে বাধ্য করতে বলল, তখন মার্শাল এগিয়ে এল, কারণ নির্দেশ পালন করার অভ্যাসের কাছে তার অস্বস্তি হার মানল। সেই একই অভ্যাস যা তাকে এর আগের প্রতিটি অস্বস্তিকর মুহূর্তে চুপ থাকতে বাধ্য করেছিল। ম্যাক্সওয়েল দীর্ঘক্ষণ গ্যারির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর সিদ্ধান্ত নিল এই পরিস্থিতি কতদূর গড়ায় তা দেখার সবচেয়ে ভালো উপায় হল সবকিছু স্বাভাবিকভাবে হতে দেওয়া। সে তার জ্যাকেটের পকেটে হাত ঢোকাল এবং চাবিগুলো বের করে রাখল। প্রথমে হোন্ডার পুরনো চাবির রিংটা ধাতব শব্দ করে টেবিলের ওপর পড়ল। এরপর বের করল মানিব্যাগ, তারপর ফোন এবং সবশেষে তার ভেতরের পকেটে ভাঁজ করে রাখা একটা কাগজ। $60 মিলিয়ন সেই চুক্তিনামা যা সে সই করেছিল।
এই কাগজটি খুললেই এতক্ষণের এই ঝামেলা মুহূর্তেই শেষ হয়ে যেত। সবশেষে একটি ছোট প্লাস্টিকের খেলনা কাউন্টারের ওপর পড়ল। নোহ কয়েকদিন আগেই এটি তার বাবার পকেটে রেখেছিল, আর ম্যাক্সওয়েল সেটি বাড়িতে খেলনার ঝুড়িতে ফেরত রাখতে ভুলে গিয়েছিল। এটি খুব সাধারণ একটা খেলনা ছিল, প্লাস্টিকের একটি ডাইনোসর যার একটি পা নেই, কিন্তু রেস্তোরাঁর আলোয় ওটিকে দেখে ম্যাক্সওয়েলের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠল। তার মনে পড়ল সকালে স্কুলে যাওয়ার আগে নোহ ঠিক যেভাবে প্রতিদিন তার হাতে এটি দিয়ে বলতো যেন সারাদিন বাবা এটি যত্ন করে রাখে। গ্যারি সেটির দিকে একবার তাকিয়ে তেমন কোনো গুরুত্ব দিল না, বরং ভাঁজ করা কাগজটির দিকে নজর ফেরাল। যদিও সে সেটি খোলার কোনো প্রয়োজন বোধ করল না। সে আঙুল দিয়ে ওটাকে সরিয়ে রাখল, কারণ ম্যাক্সওয়েল আসলে কে তা জানার চেয়ে লোক দেখানো আচরণেই সে বেশি আগ্রহী ছিল। গ্যারি অনুমতি না নিয়েই মানিব্যাগটা তুলে নিল এবং এমনভাবে খুলল যেন সে কোনো প্রমাণ হাতে পেয়েছে। নোহার ছবিটা পিছলে বেরিয়ে এল এবং তাদের মাঝখানে কাউন্টারের ওপর হয়ে পড়ল। ছেলেটির ফাঁক দাঁতের হাসিটা আলোর নিচে উজ্জ্বল হয়ে উঠল। গ্যারি ছবিটার দিকে তাকিয়ে বাঁকা হেসে আলস্যভরে বলল যে, বিল দেওয়ার সামর্থ্য না থাকলে মানুষ করুণা পাওয়ার জন্য এমন ছবি সাথে রাখে। ম্যাক্সওয়েল নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে বলল ছবিটা রেখে দিতে এবং সেটির ব্যাপারে কোনো কথা না বলতে। গ্যারি সাথে সাথে ছবিটা রাখল না। সে প্রয়োজন ছাড়া আরও কিছুক্ষণ সেটি হাতে ধরে ঘুরিয়ে দেখল যেন কোনো সিনেমার প্রোব পরীক্ষা করছে। তারপর জিজ্ঞেস করল এটা সেই ছেলে কি না যার কথা ম্যাক্সওয়েল কিছুক্ষণ আগে বলেছিল যে বাড়িতে পাই নিয়ে অপেক্ষায় আছে। ম্যাক্সওয়েল মাথা নাড়লে গ্যারি যোগ করল যে একজন সত্যিকারের বাবা এতটা কঠোর পরিশ্রম করে যাতে তার ছেলেকে কখনো রেস্তোরাঁয় ঢোকার সময় বাবার সাজপোশাক নিয়ে লজ্জিত হতে না হয়। সে কথাগুলো এত অবলীলায় বলল যেন আবহাওয়া নিয়ে মন্তব্য করছে, আর তার এই উদাসীনতা চিৎকার করে বলা কথাগুলোর চেয়েও বেশি আঘাত করল। পুরো সন্ধ্যার মধ্যে এই প্রথমবার ম্যাক্সওয়েলের বিরক্তি বা কৌতূহলের চেয়ে গভীর কোনো আবেগ ছুঁয়ে গেল। এটি এখন আর কেবল একজন ম্যানেজারের খুচরা টাকা নিয়ে ভুল করা বা একজন অপরিচিত ব্যক্তিকে চুরির অপবাদ দেওয়ার বিষয় ছিল না। এখন এটি ব্যক্তিগত হয়ে দাঁড়িয়েছিল, যা সরাসরি ম্যাক্সওয়েলের 4 বছর আগে র্যাচেলের হাসপাতালের বিছানার পাশে করা সেই প্রতিশ্রুতির ওপর আঘাত করছিল, যেটির প্রতীক ছিল এই ছবিটা। তবুও ম্যাক্সওয়েল তার কণ্ঠস্বর উঁচু করেননি এবং তিনি গ্যারিকে সেই নামটিও বলেননি যা মুহূর্তের মধ্যেই সবকিছুর সমাপ্তি টেনে দিত। তিনি শুধু তার হাতটি তালুর দিকে ফিরিয়ে বাড়িয়ে দিলেন এবং অপেক্ষা করলেন যতক্ষণ না গ্যারি শেষ পর্যন্ত ছবিটি কাউন্টারে ফেরত রাখল। কাউন্টারে এমন কিছুই পাওয়া গেল না যা খুঁজে বের করার মতো, না কোনো চুরি হওয়া কাঁটা চামচ, না কোনো হারিয়ে যাওয়া ডেজার্ট। যা ঘটে গেছে তার পক্ষে কিছুই ছিল না। কাছের কয়েকটি টেবিল তখন নীরব হয়ে গিয়েছিল, ম্যানেজারের নজরদারিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পকেট খালি করার দৃশ্য দেখে, এবং ডাইনিং রুমের নিচু কথোপকথনের গুঞ্জন যেন শ্বাসরুদ্ধকর অবস্থায় পরিণত হয়েছিল। গ্যারি মনোযোগের এই পরিবর্তন অনুভব করতে পেরেছিল এবং বিষয়টি ক্ষমা চাওয়ার মাধ্যমে শেষ করার বদলে সে সোজা হয়ে দাঁড়াল, যেন কোনো কিছুর উদাহরণ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার বদলে। গ্যারি রেজিস্টারের ড্রয়ারে হাত দিয়ে আগের সেই পাওনা $11.50 বের করল, তবে এবার নোটের বদলে খুচরা কয়েন দিয়ে। সে এক মুঠো কয়েন কুড়িয়ে নিল, হাতের মুঠো এমনভাবে শক্ত করল যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গেল, এবং ম্যাক্সওয়েলের দিকে সরাসরি তাকিয়ে সে আঙুলগুলো খুলে দিল আর কয়েনগুলো নিচে পড়ে গেল। এই নাও তোমার খুচরা টাকা, গ্যারি বলল, তুলে নাও। কয়েনগুলো টাইলসের মেঝেতে শব্দ করে ছড়িয়ে পড়ল, একটা গড়িয়ে গেল কাছের চেয়ারের নিচে, আরেকটা একজন কাস্টমারের জুতার ডগায় আঘাত করে থামল। শব্দটি যেন পুরো ডাইনিং রুমকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কথোপকথন মাঝপথেই থেমে গেল আর সবার মাথা কাউন্টারের দিকে ঘুরে গেল। নোয়ার ছবিটি, যা গ্যারি রেখে দিয়েছিল, সেটি কাউন্টারের ধার থেকে পড়ে মেঝেতে ছড়িয়ে থাকা কয়েনগুলোর ওপর গিয়ে পড়ল। গ্যারি তার করা নোংরা বিশৃঙ্খলার দিকে আঙুল দেখাল। হাঁটু গেড়ে বসো, সে বলল, তুলে নাও। তোমার ছেলের জন্য ভালো হবে এটা দেখা যে যারা তাদের সীমা ভুলে যায় তাদের কি পরিণতি হয়। এটিই ছিল সেই মুহূর্ত যার ওপর পুরো সন্ধ্যাটি নির্ভর করছিল। যদিও রুমের কোনো কিছুই 1 সেকেন্ড থেকে পরের সেকেন্ডে খুব একটা আলাদা মনে হচ্ছিল না। এতক্ষণ পর্যন্ত ম্যাক্সওয়েল তার নিজের ব্যবসার দিকে নীরবে লক্ষ্য রাখছিলেন, এমন তথ্য সংগ্রহ করছিলেন যা কোনো বোর্ডরুমের রিপোর্ট তাকে দিতে পারত না। এখন তিনি একদল অপরিচিত মানুষের সামনে একজন মানুষের আত্মমর্যাদা কেড়ে নেওয়ার পরিকল্পিত প্রচেষ্টার মাঝখানে দাঁড়িয়েছিলেন, আর যার মর্যাদা কেড়ে নেওয়া হচ্ছিল সেই মানুষটি ছিলেন তিনি নিজে। অর্ধেক সেকেন্ডের জন্য ম্যাক্সওয়েলের বুকের ভেতর পুরনো এবং ভারী কিছু একটার উদয় হল। তার জীবনের প্রতিটি ঘরের সেই স্মৃতি, যেখানে কেউ একজন তাকে দেখেই একটি শব্দ বলার আগেই ঠিক করে ফেলেছিল তার প্রকৃত মূল্য কত। সে র্যাচেলের কথা ভাবল, তাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবল, এবং সেই ছবিটির পেছনে নোয়ার হাতের লেখার কথা ভাবল, যা এখন ছড়িয়ে ছিটিয়ে থাকা পয়সার মাঝে পড়ে আছে। ম্যাক্সওয়েল সামনের দিকে এগিয়ে গেল,
কিন্তু হাঁটু গেড়ে বসার জন্য নয়। সে কেবল নিচু হয়ে কয়েনগুলোর মাঝ থেকে ছবিটি তুলে নিল, নিজের হাত দিয়ে আলতো করে ঝেড়ে সেটি মানিব্যাগে রাখল, তারপর পুরো সোজা হয়ে দাঁড়িয়ে সরাসরি গ্যারির দিকে তাকাল। আপনাদের রিজিওনাল ম্যানেজার কে? সে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল শান্ত ও ধীর। মুহূর্তটি যতটা রাগের দাবি রাখত তার কোনো চিহ্নই তাতে ছিল না। তাদের চারপাশে রেস্তোরাঁটি যেন একভাবে দম আটকে স্থির হয়েছিল। ডেনিস দেয়ালের দিকে ফিরে দাঁড়িয়েছিল, এক হাত দিয়ে মুখ চেপে ধরেছিল, চোখের জল লুকাতে চাইলেও তা স্পষ্ট হয়ে উঠছিল। মার্শাল এক পা পিছিয়ে এল, তার মুখে লজ্জা স্পষ্ট ফুটে উঠেছিল, যদিও সে তখনও কিছুই বলেনি। কয়েকজন গ্রাহক তাদের ফোন বের করে রেকর্ড করা শুরু করল, ঘটনার মধ্যে হস্তক্ষেপ না করে বরং দৃশ্যটি ধরে রাখছিল। আর জানালার পাশের এক দম্পতি চুপচাপ তাদের জিনিসপত্র গুছিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। ক্যাশের কাছে একা বসে থাকা এক তরুণী, যার পরনে ছিল লম্বা শিফট শেষে ফ্যাকাশে নীল রঙের স্ক্রাব, সে তার ফোনটি স্থিরভাবে উঁচিয়ে ধরে রেখেছিল। তার মুখের ভাব কৌতূহলের চেয়ে রাগের কাছাকাছি কিছু একটা দিয়ে আটসাট হয়েছিল। বাকিরা যে যেখানে ছিল সেখানেই বসে দেখছিল, এবং ম্যাক্সওয়েল সেই মুহূর্তে বুঝতে পারল যে এই রেস্তোরাঁর মূল সমস্যাটা কখনোই শুধু গ্যারি ছিল না। এটি ছিল সেই প্রত্যেকটি মানুষ যারা অন্যায় হতে দেখেও প্রতিবাদ না করে বারবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে তাদের কাউকেই ব্যক্তিগতভাবে দোষারোপ করেনি। সে অন্যদের চেয়ে ভালোই জানত যে ভয় খুব সহজেই একজন ভালো মানুষকে চুপ করিয়ে দিতে পারে, এবং তার সন্দেহ ছিল যে তার দিকে তাক করা ফোনগুলোর মালিকদের মধ্যে অনেকেই মনে মনে আরও সাহসী কিছু করতে চেয়েছিল। গ্যারি প্রশ্নটি শুনে হেসে উঠল, একটা ছোট রসকসহীন হাসি, এবং ম্যাক্সওয়েলকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল যে রিজিওনাল ম্যানেজার প্যাট্রিশিয়া ডেভিস 6 বছরের বিশ্বস্ত ম্যানেজারের কথার চেয়ে এমন পোশাক পরা একজন মানুষের কথায় কখনোই গুরুত্ব দেবেন না। সে আরও যোগ করল যে প্যাট্রিশিয়া তাকে পুরোপুরি বিশ্বাস করেন, এবং কর্পোরেট অফিসে সে বছরের পর বছর যে সুনাম তৈরি করেছে তা রাস্তা থেকে আসা কোনো অপরিচিত ব্যক্তি একটি ফোন কল করে নষ্ট করতে পারবে না। ম্যাক্সওয়েল তাকে শান্তভাবে জিজ্ঞেস করল সে এ ব্যাপারে নিশ্চিত কিনা, এবং প্রশ্নের স্থিরতায় এমন কিছু ছিল যা গ্যারির প্রত্যাশিত প্রতিক্রিয়ার চেয়ে একদমই আলাদা, যেন পুরো সন্ধ্যায় এই প্রথমবার তাকে অপ্রস্তুত করে দিল। এই অপমানের জবাবে ম্যাক্সওয়েল আর কিছুই বলল না। সে শুধু কাউন্টারের ওপর ছড়িয়ে থাকা তার জিনিসপত্রের মধ্য থেকে ফোনটি তুলে নিল, একটি নম্বর খুঁজে বের করল এবং ছোট একটি কল করল। কলটি রিসিভ হওয়ার পর তার কথাগুলো ছিল সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে শান্ত। প্যাট্রিশিয়া, আমি ম্যাক্সওয়েল বলছি, এখনই ম্যাগনোলিয়া গ্রিলে চলে এসো। গ্যারি ধরে নিয়েছিল, বা ধরে নিতে চেয়েছিল যে এটি নিছক একটি মরিয়া চাল, এমন একজন লোক যে কর্পোরেট নেতৃত্বের সাথে সম্পর্ক থাকার ভান করছে যা আসলে তার নেই। সে মার্শালকে নির্দেশ দিল ম্যাক্সওয়েলকে অবিলম্বে ভবন থেকে বের করে দিতে, কিন্তু সারা রাতের মধ্যে এই প্রথমবার মার্শাল তৎক্ষণাৎ নড়ল না। ম্যাক্সওয়েল যেভাবে ফোনে কথা বলেছিল তাতে অনুনয় বিনয়ের বদলে এক ধরনের শান্ত ও দৃঢ়তা ছিল যা সিকিউরিটি গার্ডকে ভাবিয়ে তুলেছিল, যদিও সে তার ম্যানেজারকে সরাসরি অবজ্ঞা করার সাহস পাচ্ছিল না। মার্শাল, গ্যারি আবার বলল, এবার আরও কঠোর স্বরে, ওকে বের করে দাও। মার্শাল দ্বিধাভরে এক পা এগিয়ে থেমে গেল। গ্যারি এবং ম্যাক্সওয়েলের দিকে তাকাচ্ছিল যেন সে এমন কোনো পথ খুঁজছে যেখানে তাকে কোনো পক্ষ নিতে না হয়। গার্ড আর নড়ছে না দেখে গ্যারির বিরক্তি চরম পর্যায়ে পৌঁছাল এবং সে ঘোষণা করল যে ম্যাক্সওয়েল স্বেচ্ছায় না গেলে সে নিজেই পুলিশ ডাকবে। হয়তো পুলিশের জন্য অপেক্ষা করার ফাঁকে গ্যারি এমন নিষ্ঠুরতার সাথে যোগ করল যা তার সারারাতের বলা যে কোনো কথার চেয়ে বেশি আঘাত করল। তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলতে পারো কেন তার বাবাকে হাতকড়া পরিয়ে একটি ভালো রেস্তোরাঁ থেকে টেনে হিচড়ে বের করা হয়েছিল? সেই একটি বাক্য ম্যাক্সওয়েলের মনের সেই জায়গাটিতে আঘাত করল যেখানে আগের কোনো অপমানই পৌঁছাতে পারেনি। এই ঘরে তার সম্মান হারানোর ভয় তার ছিল না, এমনকি পুলিশ আসার পর গ্যারি তাদের কাছে কী গল্প বলবে তাও তাকে ভীত করছিল না। সে যেটা ভয় পাচ্ছিল সেই মুহূর্তে যা তাকে সত্যিকারের আতঙ্কিত করেছিল তা হল নোয়ার কল্পনা। সে যদি কোনোদিন শোনে যে তার বাবাকে কেবল গায়ের রং আর সেই সন্ধ্যায় তার পোশাকের কারণে রেস্তোরাঁ থেকে টেনে হিচড়ে বের করা হয়েছিল। তবুও ম্যাক্সওয়েল অন্য একটি বিষয়ও বুঝতে পারছিল, এমন কিছু যা তার ভেতরে দানা বাঁধছিল সেই মুহূর্ত থেকেই, যখন গ্যারি প্রথমবার ডেনিসের হাত থেকে $20 নোটটি ছিনিয়ে নিয়েছিল। যদি সে কেবল নিজের আরাম বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখান থেকে চলে যায়, তবে এরপর যে বাবা কোনো ক্ষমতা, উকিল বা পরিচিত নাম ছাড়া এই দরজা দিয়ে ঢুকবেন, তাকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। ম্যাক্সওয়েল কাউন্টার থেকে তার মানিব্যাগ ও চাবি তুলে নিল, কাছের একটি খালি টেবিলের চেয়ার টেনে নিল এবং দৃঢ়ভাবে বসে পড়ল। আমি অপেক্ষা করব, সে বলল। গ্যারি এটাকে সংকল্পের বদলে অবাধ্যতা হিসেবে নিল এবং সে নিজের ফোন বের করে স্থানীয় পুলিশ স্টেশনে ডায়াল করল, যাতে ম্যাক্সওয়েল তার প্রতিটি কথা শুনতে পায়। ম্যাক্সওয়েল টেবিলের ওপর হাত রেখে বসে রইল, কিছু দূরে মেঝেতে কয়েনগুলো তখনও ছড়িয়ে ছিটিয়েছিল। নুহের এ
গ্রেট কারটি তার মানিব্যাগের নিরাপদ জায়গায় ফিরে এসেছে। তার চারপাশে কোনো কিছুর পরিবর্তন হল না। গ্রাহকরা তাদের ফোন উঁচিয়ে সাহায্যের পরিবর্তে দৃশ্য ধারণ করে যাচ্ছিল। মার্শাল দরজার কাছে দাঁড়িয়েছিল, দ্বিধাগ্রস্ত হলেও তার কর্মস্থলের প্রধানের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। ডেনিস কাউন্টারে চোখ মুছছিল, সে জানত যে আজ রাতে আবার প্রতিবাদ করলে তার প্রয়োজনীয় চাকরিটি চলে যেতে পারে। পরবর্তী মুহূর্তগুলো গ্যারিকে পর্যবেক্ষণ করতে করতে কাটানো সেই 12 মিনিটের চেয়েও দীর্ঘ মনে হচ্ছিল। জানলার কাছে বসা এক তরুণ দম্পতি তাদের খাবারের প্লেটে চোখ নিবন্ধ রেখেছিল, মাঝে মাঝে তাকালেও দ্রুত নজর সরিয়ে নিচ্ছিল। ম্যাক্সওয়েল বুঝল, তাদের মনের কোনো অংশ কিছু বলতে চাইলেও সাহস পাচ্ছিল না। বারের এক লোক ফোন নামিয়ে একবার মুখ খুলে কিছু বলতে চেয়েও গ্যারির তীক্ষ্ণ দৃষ্টির কারণে চুপ হয়ে গেল। ম্যাক্সওয়েল ভাবল, ম্যাগনোলিয়া গ্রিলের কেউই জন্মগতভাবে নিষ্ঠুর নয়, কিন্তু নিষ্ঠুরতার প্রসারের জন্য সংখ্যাগরিষ্ঠের সমর্থনের প্রয়োজন হয় না। এর জন্য শুধু পর্যাপ্ত সংখ্যক মানুষের নীরব থাকাই যথেষ্ট, আর আজ রাতে এই ঘরে তেমন মানুষের অভাব নেই। ম্যাক্সওয়েল টেবিলের নিচে নুহের ভয়েস মেইলটি আবার বাজাল। শব্দ এতটাই কম ছিল যে শুধু সেই শুনতে পাচ্ছিল। ছেলেটির কণ্ঠস্বর ছোট ও উৎফুল্ল, যে তার নিজের ঘুমের সময়ের রুটিন থেকে 200 মাইল দূরে ঘটে যাওয়া কোনো কিছুই জানে না। এটি শুনে সে যে মানসিক শক্তি পেল, ঘরের অন্য কোনো কিছুই তাকে তা দিতে পারত না। পরের কয়েক মিনিটে যা ঘটুক না কেন, পুলিশ আগে আসুক বা প্যাট্রিশিয়া, সে এই ভবন থেকে বের হওয়ার সময় ছেলের চোখের দিকে তাকিয়ে বলতে চায় যে, যখন কেউ পাশে ছিল না, তখন তার বাবা কেমন আচরণ করেছিল। কাউন্টারের পেছনে ডেনিস বারবার ম্যাক্সওয়েলের দিকে তাকাচ্ছিল, তার চোখে এখন করুণার চেয়ে এক দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। সে আজ রাতে একবার তার সততার পরিচয় দিয়ে কাজের সময় কমিয়ে ফেলার হুমকির মুখে পড়েছিল, আর এখন সে মনে মনে ভাবছিল, পুলিশ যদি সত্যিই দরজার ভেতর দিয়ে এসে তাকে কিছু জিজ্ঞেস করে, তবে আবারও সত্য বলার মতো সাহস তার আছে কি না। ম্যাক্সওয়েল একবার সংক্ষেপে তার চোখের দিকে তাকালো এবং সামান্য মাথা নাড়াল, তার কাছে কিছু চাইল না, শুধু বোঝাতে চাইল যে আগামী কয়েক মিনিটে সে যা করুক বা না করুক, তিনি তাকে দোষ দেবেন না। পুরোপুরি বলতে গেলে, সেই ভবনের অন্য সবার চেয়ে ম্যাক্সওয়েলের ক্ষমতা ছিল সবচেয়ে বেশি। তার আশেপাশের দেয়াল, কাউন্টারের পেছনের সরঞ্জাম এবং কারিগরিভাবে প্রতি 2 সপ্তাহে গ্যারির টেবিলে খাবার জুগিয়ে দেওয়া বেতনের চেকটির মালিকও ছিলেন তিনিই। তবুও এই মুহূর্তে এর কোনোটিই কোনো কাজে আসছিল না, কারণ ঘরে থাকা কেউ এটি জানত না, আর তিনি তাদের না জানানোর সিদ্ধান্তই নিয়েছিলেন। ম্যাগনোলিয়া গ্রিলের সবার চোখে তিনি ঠিক সেটাই ছিলেন যা গ্যারি দরজা দিয়ে ঢোকার মুহূর্তেই তাকে বানিয়ে দিয়েছিল, একজন অসহায় বাবা যাকে পুলিশ অপরিচিতদের সামনে ধরে নিয়ে যাচ্ছে আর তারা শুধু দাঁড়িয়ে দেখছে। ম্যাক্সওয়েল আরও একবার তার মানিব্যাগটি বের করলেন এবং তার ছেলের ছবির দিকে তাকালেন, যার পেছনে একটি শিশুর সতর্ক হাতের লেখায় কিছু কথা লেখা ছিল। তিনি নোয়াকে প্রায়ই যা বলতেন তার কথা ভাবছিলেন, সাধারণত কোনো কঠিন দিনের শেষে যখন সঠিক কাজ করতে গিয়ে তাকে কিছু হারাতে হতো। সঠিক কাজ কখনোই ভুল হয়ে যায় না শুধু এই কারণে যে, সেটি করার সময় আপনাকে একা দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে বসে তিনি ভাবছিলেন, নোয়া যদি কখনো তাকে এই রাত সম্পর্কে জিজ্ঞেস করে তবে তিনি কি বলবেন, আর তিনি বুঝতে পারলেন যে উত্তরটি তার আগেই জানা ছিল। তিনি তাকে পুরো সত্যিটাই বলবেন, এমনকি সেই অংশটুকুও যেখানে কেউ কোনো উপায় না থাকা পর্যন্ত প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পুলিশের সাথে কথা শেষ হওয়ার অপেক্ষায় বসে থেকে ম্যাক্সওয়েল পুরোপুরি স্পষ্ট বুঝতে পারলেন যে শুধুমাত্র গ্যারিকে বরখাস্ত করাটাই যথেষ্ট নয়। তাকে ঘিরে থাকা কাঠামোর কিছু একটা, তার কর্মীদের মধ্যে গড়ে তোলা নীরবতা এবং তার অধীনে কাজ করা প্রতিটি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া ভয়, পুরোটাই ভেঙে ফেলা প্রয়োজন। শুধু জোড়াতালি দিলে হবে না। একটি চাকরিচ্যুতি হয়তো আজকের রাতটিকে ঠিক করবে, কিন্তু অন্য কোনো দরজার ভেতর দিয়ে ভুল জ্যাকেট পরে ভুল ম্যানেজারের সামনে আসা পরবর্তী বাবার জন্য এটি কোনো কাজেই আসবে না। গ্যারি যখন তার ফোন শেষ করছিল, ঠিক তখনই হেডলাইটের আলো সামনের জানালার ওপর দিয়ে গড়িয়ে গিয়ে প্রবেশপথের কাছের টেবিলগুলোর ওপর পড়ল। বাইরের হঠাৎ নড়াচড়ায় খাবার ঘরের সবাই মুহূর্তের মধ্যে সেদিকে তাকাল, এমনকি গ্যারিও তার কথা মাঝপথে থামিয়ে দরজার দিকে তাকাল। একটি কালো এসইউভি সরাসরি বাইরে ফুটপাতের এত কাছে এসে থামল যে দেখেই বোঝা যাচ্ছিল এটি পার্কিংয়ের জায়গা খুঁজছিল না। গাড়ির ইঞ্জিন তখনও চালু ছিল যখন দরজাগুলো খুলতে শুরু করল। গাড়িটি পুরোপুরি থামার আগেই চালকের দিকের দরজা খুলে গেল এবং এক নারী এমন জরুরি ভঙ্গিতে বেরিয়ে এলেন, যা দেখে মনে হচ্ছিল কল পাওয়ার মুহূর্তেই তিনি আগের সব কাজ ফেলে চলে এসেছেন। তার ব্লেজারটি তখনও অর্ধেক বোতাম আটকানো ছিল, যেন তিনি গাড়ির ভেতরই পোশাক পরা শেষ করেছেন, এবং তিনি দৌড়ানোর কাছাকাছি গতিতে পার্কিং লট পেরিয়ে এগিয়ে গেলেন। তার পেছনে আরেকটি দরজা খুলল এবং গাঢ় রঙের স্যুট পরা এক ব্যক্তি একই রকম দ্রুততা নিয়ে বগলের নিচে একটি চামড়ার ফোল্ডার নিয়ে তাকে অনুসরণ করলেন। ডাইনিং রুমের চারপাশে নিচু স্বরে যা কিছু কথোপকথন চলছিল তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। সেখানে এমন এক নীরবতা নেমে এল যা গ্যারি সারা রাত ধরে যে নীরবতা বজায় রেখেছিলেন তার চেয়ে আলাদা,
আরও তীক্ষ্ণ এবং এমন এক কৌতূহলে পূর্ণ যা কেউ তখনও ব্যাখ্যা করতে পারছিল না। এমনকি হাসপাতালের পোশাক পরা তরুণীটিও তার ফোনটি কিছুটা নামিয়ে ফেলল। সে বুঝতে পারল যে যা ঘটতে চলেছে তা তার ক্যামেরায় ধারণ করা যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্যারি তার কলার ঠিক করলেন এবং টাই ঠিক করে নিলেন। তার ঠোঁটের কোণে একটি ছোট তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করেছিলেন যে প্যাট্রিশিয়া ডেভিস এসেছেন তার কাউন্টারে ঝামেলা সৃষ্টিকারী ক্রেতাকে সামলাতে, তাই তিনি তাকে স্বাগত জানাতে দরজার দিকে এগিয়ে গেলেন এবং যা বলবেন তা মনে মনে গুছিয়ে নিলেন। প্যাট্রিশিয়া, এত দ্রুত আসার জন্য আপনাকে ধন্যবাদ। গ্যারি শুরু করলেন, তার কণ্ঠস্বর সারা সন্ধ্যার তুলনায় হঠাৎ অনেক বেশি মসৃণ হয়ে উঠল। আমাদের এখানে একজন ক্রেতাকে নিয়ে একটু সমস্যা হয়েছে যে। প্যাট্রিশিয়া তার দিকে ফিরেও না তাকিয়ে সোজা পাশ কাটিয়ে চলে গেলেন। তার দৃষ্টি তখন ডাইনিং রুমের পেছনের টেবিলে শান্ত হয়ে বসে থাকা লোকটির ওপর নিবন্ধ ছিল। গ্যারি যা বলতে যাচ্ছিলেন তা তার গলাতেই আটকে গেল যখন তিনি দেখলেন প্যাট্রিশিয়া তাকে এমনভাবে এড়িয়ে চলে গেলেন যেন তিনি আসবাবপত্রের চেয়ে বেশি কিছু নন। গাঢ় স্যুট পরা লোকটি তার এক কদম পেছনে ছিলেন, কাউন্টারের কাছে ছড়িয়ে থাকা কয়েনগুলোর ওপর তার চোখ একবার বুলিয়ে নিলেন। আর তার অভিব্যক্তিতে এমন কিছু ছিল যা ইঙ্গিত দিচ্ছিল যে তিনি কোনো কিছু লিখে না রেখেই যা কিছু দেখছেন তা মনোযোগ দিয়ে মনে রাখছেন। প্যাট্রিশিয়া যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ডেনিস কাউন্টারের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুছলেন এবং মার্শাল দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে স্বস্তি ও আতঙ্কের মিশ্র এক অনুভূতি নিয়ে পুরো দৃশ্যটি দেখলেন। তাদের কেউই একটি কথাও বললেন না এবং কেউই চোখ সরালেন না, যেন তাদের ভেতরের কোনো প্রবৃত্তি তাদের বলছিল যে এই মুহূর্তটি পুরোপুরি প্রত্যক্ষ করার দাবি রাখে। প্যাট্রিশিয়া দ্রুত মেঝে পার হয়ে ম্যাক্সওয়েলের সামনে এসে দাঁড়ালেন এবং কিছু বলার আগে মাথাটা সামান্য নত করলেন। তার কণ্ঠস্বর কাছের টেবিলগুলো থেকে প্রতিটি কথা শোনার মতো যথেষ্ট স্পষ্ট ছিল। মিস্টার ওয়েন্স, আমি খুবই দুঃখিত। আমি যত দ্রুত সম্ভব এখানে এসেছি। কিছুক্ষণের জন্য কেউ নড়াচড়া করল না। গ্যারি দরজার কাছে জমে দাঁড়িয়ে রইল, হাতে তখনও তার ফোন। পুলিশের কাছে করা কলটি ডায়াল করার কথা সে ভুলেই গেল। তার মুখটা সামান্য হা হয়েছিল, যেন প্যাট্রিশিয়ার বলা বাক্যটি তার মাথায় কোনোভাবেই ঢুকছিল না। সে যতবারই তা নিয়ে ভাবছিল। ডেনিসের হাত তার মুখ থেকে নেমে এল। মার্শালের চোখ বড় বড় হয়ে গেল এবং অবিশ্বাস ফুটে উঠল তার পুরো মুখ জুড়ে। রেজিস্টারের কাছাকাছি কোথাও স্ক্রাব পরা তরুণীটি আবারও তার ফোনটি তুলল, এইবার এই নিশ্চিত প্রবৃত্তির সাথে যে এরপর যা কিছু ঘটবে তা রেকর্ড করে রাখার মতো। পুরো রেস্তোরাঁ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। গ্যারি বুঝতে পারছিল না কেন প্যাট্রিশিয়া জীর্ণ ক্যানভাসের জ্যাকেট পরা লোকটিকে মিস্টার ওয়েন্স বলে সম্বোধন করল, এমন এক নাম যা এমন কারো সাথে মানায় না যাকে সে গত আধা ঘন্টা ধরে একজন সাধারণ ক্রেতার পরিবর্তে ব্যবসার জন্য হুমকি হিসেবে দেখেছে। প্যাট্রিশিয়া ম্যাক্সওয়েলের দিক থেকে ঘুরে পুরো কক্ষের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর প্রতিটি টেবিল, প্রতিটি ওয়েটার এবং রেকর্ড করা প্রতিটি ফোনের জন্য পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। তিনি ম্যাক্সওয়েল ওয়েন্সকে ওয়েন্স হসপিটালিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ৩ দিন আগে $৬০ মিলিয়ন কেনা ম্যাগনোলিয়া গ্রিল ও এর আরও ৩০টি রেস্তোরাঁর নতুন মালিক হিসেবে পরিচয় করিয়ে দিলেন। খাবার ঘরটি সেই রাতে আগের যে কোনো সময়ের চেয়ে গভীর নীরবতায় ডুবে গেল। গ্যারি জীর্ণ জ্যাকেট থেকে কাজের বুট এবং কাউন্টারে পড়ে থাকা ১০ বছরের পুরনো হোন্ডার চাবির দিকে তাকাল, তারপর তার নিজেরই ১ ঘণ্টা আগে মেঝেতে ছুঁড়ে ফেলা খুচরো পয়সাগুলোর দিকে তাকাল। সারা সন্ধ্যা এই প্রথমবার সে ঠিক সেই লোকটির দিকে তাকাল যাকে সে গত ১ ঘণ্টা ধরে অপমান করছিল, এবং সেই উপলব্ধির ভারে যেন এক নিমেষেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার পেছনে কোথাও স্ক্রাব পরা তরুণীটি ফোনটি কিছুটা নামিয়ে রাখল, যাতে পর্দার পরিবর্তে নিজের চোখেই দৃশ্যটি দেখতে পারে। ম্যাক্সওয়েল সেই কাগজটি খুললেন যা গ্যারি না খুলেই সরিয়ে রেখেছিল। সেখানে রেস্তোরাঁর নাম, অধিগ্রহণের পরিসংখ্যান এবং শেষ পৃষ্ঠায় তার নিজের স্বাক্ষর দেখা যাচ্ছিল। প্যাট্রিশিয়া গ্যারিকে সরাসরি জিজ্ঞেস করলেন যে সে কি আসল নোট জাল কি না তা পরীক্ষা করেছে, ক্রেতার পাওনা টাকা কম দিয়েছে, পকেট খালি করতে বাধ্য করেছে, মেঝেতে পয়সা ছুঁড়ে ফেলেছে এবং সন্তানের ছবির সামনে এক পিতাকে উদ্দেশ্য করে বৈষম্যমূলক মন্তব্য করেছে। গ্যারি এর কোনোটিই অস্বীকার করতে পারল না। ঘরের অনেক ফোন ততক্ষণে প্রতিটি মুহূর্ত ধারণ করে ফেলেছিল। তার গলার স্বর তৎক্ষণাৎ বদলে গেল এবং সে ম্যাক্সওয়েলকে স্যার বলে সম্বোধন করতে শুরু করল, বারবার জোর দিয়ে বলতে লাগল যে সে জানত না সে কার সাথে কথা বলছে। তার কণ্ঠে এখন প্রায় মিনতির সুর ফুটে উঠছিল, অথচ মাত্র কয়েক মিনিট আগেই এই কণ্ঠেই সে ম্যাক্সওয়েলকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। ম্যাক্সওয়েল গলা না বাড়িয়েই তাকে উত্তর দিলেন, সেই একই শান্ত স্বরে যা তিনি সারাদিন বজায় রেখেছিলেন। উদ্ধৃতি চিহ্ন, সমস্যাটা ঠিক সেখানেই। তিনি বললেন, তিনি কোনো রাগ ছাড়াই বুঝিয়ে বললেন যে গ্যারি যদি শুরু থেকেই জানত তিনি কে, তবে সে হেসে চেয়ার এগিয়ে দিত এবং সবরকম সৌজন্যের সাথে তার সেবা করত। কিন্তু পরবর্তী যে কৃষ্ণাঙ্গ বাবা জীর্ণ জ্যাকেট পরে ওই দরজা দিয়ে ঢুকবেন এবং যার কোনো পদবি বা নাম গ্যারির কাছে গুরুত্ববহ হবে না, তিনি ঠিক সেই একই আচরণ পাবেন যা ম্যাক্সওয়েল আজ রাতে পেয়েছেন। তুমি ভুল মালিককে অপমান করনি। ম্যাক্সওয়েল তাকে বললেন,
তার কণ্ঠস্বর তখনও শান্ত। তুমি জেনে শুনে এমন একজনকে অপদস্থ করেছ যাকে তুমি ভেবেছিলে তোমাকে আটকানোর ক্ষমতা তার নেই। গ্যারি আবারও ক্ষমা চাইল, কোম্পানিতে তার 6 বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করল, যেন কেবল আনুগত্যই যা ঘটে গেছে তা বদলে দিতে পারে। কিন্তু ম্যাক্সওয়েল উত্তর দেওয়ার আগে তার পায়ের কাছে ছড়িয়ে থাকা কয়েনগুলোর দিকে তাকালেন। উদ্ধৃতি চিহ্ন, তুমি তোমার কাজের জন্য দুঃখিত নও, তিনি বললেন। তুমি শুধু এজন্যই দুঃখিত যে সে ব্যক্তিটি আমি ছিলাম। রাতের সত্য ঘটনাটি সামনে আসার পর প্যাট্রিশিয়া দ্রুত পদক্ষেপ নিলেন। তার আগের ব্যস্ততা এখন কর্তৃপক্ষের কঠোরতায় রূপান্তরিত হল। তিনি গ্যারিকে তার চাবি, অ্যাক্সেস ব্যাজ, ম্যানেজারের পরিচয়পত্র এবং কোম্পানির ফোন তৎক্ষণাৎ জমা দিতে বললেন এবং জানালেন যে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। মার্শাল, যাকে মাত্র কয়েক মিনিট আগে ম্যাক্সওয়েলকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই শেষ পর্যন্ত গ্যারিকে দরজার পথ দেখাল, এমন এক পরিবর্তন যা রাতের শুরুতে কেউ ভাবতেও পারেনি। গ্যারি যাওয়ার আগে ম্যাক্সওয়েল তার পকেট থেকে একটি কয়েন বের করে গ্যারির জমা দেওয়া ব্যাজের পাশে রাখলেন আর মেঝেতে পড়ে থাকা বাকি কয়েনগুলো সেখানেই ফেলে রাখলেন। উদ্ধৃতি চিহ্ন, মানুষের গায়ে টাকা ছুঁড়ে মারা এবং হাঁটু গেড়ে বসতে বলা কোনো ভুল বোঝাবুঝি নয়, ম্যাক্সওয়েল বললেন। এটি একটি সিদ্ধান্ত। গ্যারি চলে যাওয়ার পর ম্যাক্সওয়েল মার্শালের সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন, স্বীকার করলেন যে রাতের শুরুতে তার দ্বিধা এটাই প্রমাণ করে যে সে কোথাও না কোথাও জানত যে সে যে আদেশ পালন করছিল তা ভুল ছিল। ম্যাক্সওয়েল তাকে বললেন, সেই দ্বিধারও মূল্য আছে, যদিও তা যথেষ্ট ছিল না। তবুও মার্শাল একজন নিরপরাধ মানুষের দিকে দুইবার এগিয়ে গিয়েছিল, কারণ অন্য কারো শার্টের ব্যাচ তাকে তা করতে বলেছিল। ম্যাক্সওয়েল তাকে সরাসরি বরখাস্ত করেননি। এর পরিবর্তে মার্শালকে সক্রিয় নিরাপত্তা দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়, নতুন প্রশিক্ষণ সম্পন্ন করতে বলা হয় এবং কাজে ফেরার আগে একটি আনুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রাখা হয়। ম্যাক্সওয়েল তাকে বললেন, একজন ভুল নির্দেশ কেবল ম্যানেজারের ব্যাজ পড়া ব্যক্তি দিয়েছে বলেই তা সঠিক হয়ে যায় না। ডেনিসের ক্ষেত্রে কথোপকথনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাক্সওয়েল তাকে ধন্যবাদ জানান তার খুচরো টাকা সম্পর্কে সত্য কথাটি নিশ্চিত করার জন্য, এমনকি গ্যারিয়ের জন্য তার কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া সত্ত্বেও। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে কোনো কর্মীরই সততা এবং বেতনের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন হওয়া উচিত নয়। তাকে যে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা থেকে সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয় এবং আনুষ্ঠানিক পর্যালোচনা পর তাকে সহকারী ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়। এই উপাধিটি তিনি সেই সময় বহন করতেন যখন ম্যাক্সওয়েল আবার সেই দরজার ভেতর দিয়ে আসতেন। এটি এমন একটি অর্জন যা তিনি সেই মুহূর্তেই পেয়েছিলেন যখন তিনি ঘরের অন্য সবার মতো চুপ না থেকে সত্য কথাটি উচ্চস্বরে বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাক্সওয়েল শেষবারের মতো নিচু হলেন এবং এবার গ্যারির শর্তে নয়, বরং নিজের শর্তে কয়েনগুলো কুড়িয়ে নিলেন। তিনি প্রতিটি কয়েন ধীরে ধীরে এবং তাড়াহুড়ো না করে তুলে নিলেন, যা সেই রাতে তার কাছে করা দাবির মতো মোটেই ছিল না। তিনি মোট $11.50 ক্যাশ কাউন্টারের পাশে রাখা টিপ জারে ফেলে দিলেন। জারাটি যথাস্থানে রেখে তিনি বললেন, এটি তাদের প্রাপ্য যারা সত্যিকার অর্থে এর জন্য কাজ করে। স্কারবোশ পরা সেই তরুণী, যিনি প্রায় পুরো ঘটনাটি ভিডিও করেছিলেন, একজন 23 বছর বয়সী নার্সিং শিক্ষার্থী, যিনি রাতের খাবারের আগে দীর্ঘ শিফট শেষ করছিলেন, তিনি সেই রাতে ভিডিওটি অনলাইনে পোস্ট করেন। বন্ধুদের কাছ থেকে অল্প কিছু ভিউ ছাড়া তিনি অন্য কিছু আশা করেননি। ভিডিওটি গ্যারির $20 নোটটি আলোর সামনে ধরা থেকে শুরু করে প্যাট্রিশিয়া কর্তৃক ম্যাক্সওয়েলকে নাম ধরে ডাকা পর্যন্ত ছিল এবং এটি ম্যাগনোলিয়া গ্রিলের কেউ কল্পনাও করতে পারেনি তার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশের অপরিচিত মানুষজন একই 11 মিনিটের ফুটেজ বারবার দেখতে শুরু করে। উদ্ধৃতি চিহ্ন, পিক ইট আপ কথাটি ক্লিপটির সবচেয়ে বেশি শেয়ার হওয়া মুহূর্তে পরিণত হয় এবং #পিকইটুপজাস্টি হ্যাশট্যাগটি একদিনের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে আসে, যেখানে হাজার হাজার মানুষ তাদের গায়ের রং, পোশাক, চাকরি বা পরিস্থিতির কারণে বিচার বা বৈষম্যের শিকার হওয়ার নিজস্ব গল্প শেয়ার করতে শুরু করে। এই মনোযোগ স্থানীয় সাংবাদিক মেগান টেইলরের নজর কাড়ে, যিনি ভিডিওটির বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, যেটি ততক্ষণে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে কথা বলার সময় ম্যাক্সওয়েল জানান যে গ্যারির বিরুদ্ধে এর আগে অন্তত 3টি বৈষম্যের অভিযোগ ছিল। প্রতিটি অভিযোগই ফিল কিটন নামের একজন প্রাক্তন আঞ্চলিক ব্যবস্থাপক চাপা দিয়েছিলেন বা সমাধান হয়েছে বলে চিহ্নিত করেছিলেন। এই ফিল কিটন বন্ধুত্বের খাতিরে বছরের পর বছর ধরে গ্যারিকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে রেখেছিলেন। ম্যাক্সওয়েল সেই রাতেই একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন। বৈষম্য, গ্রাহক হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে গ্যারিকে বরখাস্ত করা হয়। ফিল কিটনকেও বরখাস্ত করা হয়েছিল অভিযোগ গোপন করা এবং অভ্যন্তরীণ নথি জালিয়াতির দায়ে। এর আগের 3 জন ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা হয়, তাদের কাছে আন্তরিক ক্ষমা চাওয়া হয় এবং তাদের কষ্টের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। ম্যাগনোলিয়া গ্রিল 2 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়, যখন ম্যাক্সওয়েল সেই কর্মসংস্কৃতি নতুন করে গড়ে তোলেন যা গ্যারিকে এতদিন অবাধে কাজ করার সুযোগ দিয়েছিল। 31টি শাখার ম্যানেজমেন্ট টিমের সামনে দাঁড়িয়ে তিনি এমন 2টি পরিবর্তনের কথা জানান যা তিনি অনর বলে মনে করতেন, যে পরিবর্তনগুলো সেদিন রাতে পুলিশের অপেক্ষায় বসে থাকার মুহূর্ত থেকেই তার মনে দানা বাঁধছিল। প্রতিটি অভিযোগ এখন সরাসরি একটি স্বাধীন পর্যালোচনা বোর্ডের কাছে যাবে,
যার ফলে স্থানীয় ম্যানেজাররা আর ফিল কিটনের মতো কোনো রিপোর্ট ধামাচাপা দিতে বা খারিজ করতে পারবে না। এবং তিনি তাদের বললেন যে প্রত্যেক ম্যানেজারকে কেবল তাদের নিজেদের কাজের জন্যই নয়, বরং তাদের অধীনে গড়ে ওঠা নীরবতার সংস্কৃতির জন্যও জবাবদিহি করতে হবে। সেই প্রথম মিটিংয়ের পরবর্তী সপ্তাহগুলোতে বাকি সংস্কারগুলো কার্যকর করা হয়। পক্ষপাত ও উত্তেজনার প্রশমন বিষয়ক 12 সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিটি শাখায় গ্রাহক অভিজ্ঞতার ত্রৈমাসিক অডিট এবং প্রতিটি রেস্তোরাঁর প্রবেশদ্বারের কাছে মর্যাদা রক্ষার অঙ্গীকার সংবলিত একটি ছোট ফলক স্থাপন করা হয়। ম্যাক্সওয়েল সংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট করে দিয়েছিলেন যে এর কোনোটিই কেবল তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেই তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে পরবর্তী সেই বাবার জন্য, যিনি হয়তো কোনো আইনজীবী, কোনো পদবি বা কোনো আঞ্চলিক ম্যানেজার ছাড়াই এই দরজায় পা রাখবেন। 6 সপ্তাহ পর ম্যাক্সওয়েল সেই একই হোন্ডা গাড়িটি সেই একই পার্কিং লটে নিয়ে এলেন। তবে এবার তার পাশের সিটে বসেছিল নোয়া, পরনে সেই সাধারণ বেসবল শার্ট, সিটের ওপর পা দুলিয়ে চলেছে সেই পাইয়ের অপেক্ষায় যা তাকে সপ্তাহের পর সপ্তাহ ধরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের আসার কথা কেউ জানত না। নতুন একজন হোস্ট দরজায় তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল, তার পরনের পুরনো জ্যাকেট বা বাইরে রাখা গাড়ির দিকে না তাকিয়েই। আর ডেনিস, যার ব্যাজে এখন সহকারী ম্যানেজার লেখা, তাদের চিনতে পেরেই হাসি মুখে তাদের পরিচিত পেছনের টেবিলের দিকে ইশারা করল, যেন তারা কখনো আসা বন্ধই করেনি। নোয়া চকলেট মিল্ক অর্ডার করল, ম্যাক্সওয়েল কফি অর্ডার করলেন এবং তারা দুজনে মিলে সেই প্যাকান পাইয়ের টুকরোটি ভাগ করে খেলেন যা ম্যাক্সওয়েল সপ্তাহখানেক আগেই দেওয়ার কথা দিয়েছিলেন কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। নোয়া ক্যাশ কাউন্টারের কাছে কয়েনে ভরা পুরনো টিপ জারটি লক্ষ্য করল এবং জিজ্ঞেস করল ডেনিস কেন ওটা এখনও ওখানে রেখেছে। ম্যাক্সওয়েল তাকে সহজভাবে বললেন, কেউ একজন কাউকে অপমান করার জন্য একবার সেই কয়েনগুলো মেঝেতে ছুঁড়ে ফেলেছিল। তুমি কি সেগুলো তুলেছিলে? নোয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, তুলেছিলাম, ম্যাক্সওয়েল শান্তভাবে বললেন। তবে সেই লোকটির আমাকে আর হুকুম করার ক্ষমতা না থাকার পরই আমি সেগুলো তুলেছিলাম। নোয়া কিছুক্ষণ চুপচাপ বসে তার বাবার দেওয়া উত্তরটি নিয়ে চিন্তা করল, ঠিক যেমনটি সে করত যখন তার বাবা তাকে সহজ উত্তরের বদলে গভীরভাবে ভাবার মতো কিছু দিতেন। তারপর সে জানতে চাইল কেন সেদিন রেস্তোরাঁর অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ম্যাক্সওয়েল উত্তর দেওয়ার আগে ঘরের চারপাশে তাকালেন, প্রশ্নটির গুরুত্ব বুঝে সময় নিয়ে উত্তর দিলেন, ঠিক যেমনটা তিনি সবসময় করতেন যখন নোয়া গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করত। মাঝে মাঝে ভালো মানুষরা কেবল ভয়ের কারণেই চুপচাপ থাকেন। তিনি বললেন, কিন্তু সবাই যদি চুপ করে থাকে তবে অন্যায়কারী ভাবতে শুরু করে যে তারা সঠিক কাজই করছে। বিল আসার পর ম্যাক্সওয়েল নোয়ার হাতে একটি $20 নোট দিলেন এবং তাকেই তাদের দুজনের হয়ে বিল পরিশোধ করতে বললেন। ডেনিস সাবধানে খুচরা টাকা গুনে ছেলেটির খোলা হাতের তালুতে রাখল এবং আলতো করে তার ছোট আঙুলগুলো নোটের ওপর ভাঁজ করে দিল, যেভাবে সে হয়তো একসময় চেয়েছিল অন্য কেউ তার সামনে চুপচাপ বসে থাকা মানুষটির জন্য করুক, সেই রাতে যার শুরুটা হয়েছিল অন্যভাবে। ম্যাক্সওয়েল তার ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি যদি কখনো কাউকে এমন আচরণ পেতে দেখো তবে তুমি কি করবে? আমি প্রতিবাদ করব, নোয়াহ বলল। তারা দুজনে একসাথে দরজা পেরিয়ে বাইরে এল। দরজার পাশে লাগানো নতুন ব্রোঞ্জ ফলকে লেখা ছিল, এই দরজা দিয়ে আসা প্রতিটি অতিথিই মর্যাদাপূর্ণ ব্যবহারের দাবিদার। ম্যাক্সওয়েল তার ছেলের কাঁধে হাত রাখলেন যখন তারা পার্কিং লট পেরিয়ে রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা পুরনো হোন্ডা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই একই গাড়ি যা তাকে 6 সপ্তাহ আগে এই রেস্তোরাঁয় নিয়ে এসেছিল একজন আগন্তুক হিসেবে, যাকে কেউ সম্মানের যোগ্য মনে করেনি। আপনি যদি সেই রেস্তোরাঁয় বসে দেখতেন যে একজন বাবাকে হাঁটু গেড়ে বসে মেঝে থেকে কয়েন কুড়াতে বাধ্য করা হচ্ছে, তবে কি আপনি তার হয়ে প্রতিবাদ করতেন, নাকি আপনি কেবল আপনার ফোন বের করতেন এবং বাকিদের মতো চুপ করে থাকতেন? এই গল্পটি সেই প্রশ্নটি রেখে গেল এবং ভিডিও শেষ হওয়ার পরেও এটি নিয়ে ভাবার মতো বিষয় রয়েছে। এই ভিডিও যদি আপনাকে এমন কারো কথা মনে করিয়ে দেয় যার পাশ দিয়ে আপনি আজ হয়তো হেঁটে গেছেন, তবে তাদের একটি উপকার করুন এবং এমন কাউকে এটি শেয়ার করুন যার এই মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন। আর যদি আপনি নীরব শক্তি এবং অন্যের হয়ে দাঁড়ানোর সাহসিকতা নিয়ে আরও গল্প শুনতে চান, তবে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে পরবর্তী কোনো গল্প মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে।